5টি দেশে এক রাতে হামলা চালিয়েছে ইরান। দুইটা পথের একটাও কিন্তু বেছে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ দিন যত যাচ্ছে তত ভয়াবহতার দিকে গড়াচ্ছে এবং ইরানের হামলায় মার্কিন যে মিত্র আরব মধ্যপ্রাচ্যের যে অন্তত 5টি দেশে ইরান হামলা চালিয়েছে এবং সেই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরান দাবি করেছে। এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে সিরিয়ায়, যেখানে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে নিখুঁতভাবে ইরান এবং সেখানে সেই কমান্ড সেন্টার বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতে একটি বড় ধরনের সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়ে এবং বিমানবন্দরে হামলা চালিয়েছে, সেখানেও তারা বড় সাফল্য পেয়েছে এবং সেখানে কয়েকজন সেনা নিহত হয়েছে, মার্কিন সেনা নিহত হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে। এছাড়া ওমান, জর্ডান এবং কাতারেও কিন্তু হামলা চালিয়েছে, অর্থাৎ 5টি দেশে এক রাতে হামলা চালিয়েছে ইরান। এবং এটি হচ্ছে, ইরান বলছে যে এটি মার্কিন আগ্রাসনের প্রতিশোধ। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা এখন যেই প্রক্রিয়ায় যুদ্ধ করছে সেই প্রক্রিয়ার যুদ্ধকে তারা বলছে, ইরান বলছে এটা কাপুরুষতা। তারা যখন যুদ্ধে পরাজিত হতে যাচ্ছে তখন তারা এখানে রেল স্টেশন, বিমানবন্দর, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ কেন্দ্র এইসব জায়গার মধ্যে হামলা চালিয়ে এবং সাধারণ মানুষকে তারা এখন হত্যা করছে, এই দাবি করেছে ইরান। এবং এগুলোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং বলেছে যে যতক্ষণ পর্যন্ত এখানে এই মার্কিন বাহিনীর আগ্রাসন বন্ধ না হবে এবং এই অঞ্চলে তাদের উপস্থিতি থাকবে ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। এটি হচ্ছে আইআরজিসির ঘোষণা। এবং এই যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে এই শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর যেই মার্কিন যুক্তরাষ্ট্র যে 8ম দিনের মতো হামলা চালিয়েছে, তা এখন পর্যন্ত 40 জনের বেশি ইরানি নিহত হয়েছে। যে কারণেই ইরান এখন বলছে যে তারা এখন সাধারণ মানুষকে হত্যা করছে এবং সাধারণ মানুষের উপরে আক্রমণ করছে। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করছে তার জবাবে আইআরজিসি যে বিবৃতি দিয়েছে গতকাল পর্যন্ত, সেটি যদি আমরা একটু আপনাদেরকে শোনাই যে কোথায় কোথায় কি হামলা হলো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে যে তারা কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটির একটি সামরিক রাডার স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ক্যাম্প আরিফজানে মার্কিন সেনাদের জড়ো হওয়া একটি স্থানে হামলা চালানোর দাবি করেছে তারা। অপারেশন নাসর 2 অভিযানের অংশ হিসাবে এসব হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে তাদের স্থলবাহিনী ক্যাম্প আরিফজানে মার্কিন সেনাবাহিনীর একটি রসদ সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। ড্রোন হামলা চালিয়ে আলী আল সালেম বিমান ঘাঁটির রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে, রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ইরানি বাহিনী একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার ও ড্রোন রাখার স্থানেও হামলা চালিয়েছে। স্থলবাহিনীর পাল্টা অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে আইআরজিসি। বিপ্লবী বাহিনীর অভিযোগ, সরাসরি যুদ্ধে সফল না হওয়ায় যুক্তরাষ্ট্র এখন বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে যুক্তরাষ্ট্র হাসপাতাল, সেতু, রেললাইন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, টেলিযোগাযোগ কেন্দ্র এবং সাধারণ মানুষের উপরে হামলা করছে। বিবৃতিতে আরও বলা হয় স্থলবাহিনীর প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। আইআরজিসি আলাদা আরেকটি বিবৃতিতে বলেছে গতরাতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের নৌবাহিনী সমন্বিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি বাহিনী কুয়েতের আল আহমাদি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জ্বালানি সরবরাহ ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বিমানের একটি স্থাপনা এবং বাহরাইনের বাতেলকো নামের একটি গোয়েন্দা তথ্য কেন্দ্রে হামলা চালিয়েছে। আইআরজিসির নৌবাহিনী কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি সংকেত ও যোগাযোগ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয় এই অভিযান পরিচালনার সময় আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে বজায় রেখেছে। এই হচ্ছে মধ্যপ্রাচ্যের অবস্থা এবং সময় যত গড়াচ্ছে, আমি যেটি বলছিলাম যে যুদ্ধ তত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেভাবে অগ্রসর হচ্ছে এটিকে বলা যায় যে এক ধরনের সর্বাত্মক হামলার মতো। যখন কোনো একটা যুদ্ধে কোনো একটা পক্ষ যখনই দেখবে যে সে আসলে আর স্বাভাবিক প্রক্রিয়ায় যুদ্ধে জয়লাভ করতে পারছে না বা স্বাভাবিক প্রক্রিয়ায় যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে, শঙ্কা তৈরি হচ্ছে, তখন তারা যেটি করে সেটি হলো যে সাধারণ মানুষকে টার্গেট করে। এবং তখন তারা বিভিন্ন ওই যে স্থাপনাগুলোর কথা বলা হয়েছে যেগুলো সাধারণ মানুষের ব্যবহার্য যে স্থাপনা, সেগুলোর উপর তারা টার্গেট করে এবং সেভাবে কিন্তু হামলা করা হয়। এবং এই হামলাগুলো কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র
ইরানের উপরে করছে এবং ইরান প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে এই যে আশপাশের দেশগুলো আছে সেই দেশগুলোর ওপরে সেগুলোতে তাদের যে ঘাঁটি আছে সেগুলোর উপরে কিন্তু হামলা করছে এবং সেখানে তারা বলছে যে তারা নিখুঁতভাবে এসব হামলা করছে এবং এই হামলার পরিধি যদি বাড়তে থাকে, অর্থাৎ শেষ পর্যন্ত যদি এই হামলা বলা যায় যে সৌদি আরব পর্যন্ত ছড়ায় বা ইউএই পর্যন্ত যদি যায়, তাহলে কিন্তু এটি একটা বিস্তৃত যুদ্ধে রূপ নেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেই পলিসি নিচ্ছে তাতে মনে হচ্ছে যে এই দেশগুলো, মুসলিম দেশগুলো ইরানের বিরুদ্ধে যদি একটা কঠোর অবস্থানে চলে যায়, কারণ যত হামলা হবে তত তাদের ইরানের প্রতি তো অন্যান্য দেশগুলোর এক ধরনের ক্ষোভ তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে, তখন হয়তো সম্মিলিতভাবে ওইসব দেশগুলো আবার চিন্তা করতে পারে যে সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে ইরানের উপরে হামলা চালাই। সেটি যদি হয় তাহলে পুরো অঞ্চলে কিন্তু এই যুদ্ধটা ছড়িয়ে পড়বে। এখন ইরান যেই প্রক্রিয়ায় আগাচ্ছে এবং ইরান যেই প্রক্রিয়ায় আঘাতের জবাব দিচ্ছে সেটি কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কিন্তু আর মানে দ্বিতীয় কোনো ওয়ে পাচ্ছে না। আমি যেটি বারবারই বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে দুইটা পথ খোলা আছে। একটা পথ হচ্ছে যে তাকে সর্বাত্মক যুদ্ধ করে ইরানের সাথে চূড়ান্ত দেখা, আরেকটা হচ্ছে তার এখান থেকে সরে যাওয়া। এখন দুইটার একটাতেও কিন্তু সে পরিপূর্ণভাবে মানে করতে পারছে না এই কারণে যদি সে এখানে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্প, তাহলে তাকে তার দেশের মানুষের বিরোধিতার মুখে পড়তে হবে এবং আগামী যে মধ্যবর্তী নির্বাচন আছে সেখানে তাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং এইখানে তাদের দেশের যে অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা কিন্তু আরও খারাপের দিকে যাবে, যেটি তাদের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যেই আরেকটা ওয়ে আছে যে এখান থেকে চলে যাওয়া, যুদ্ধ শেষ করে চলে যাওয়া, কিন্তু সেটিও তার জন্য বড় ধরনের ঝুঁকি। কারণ যদি এখান থেকে সে যুদ্ধে পরাজিত হয়ে এখান থেকে চলে যায়, পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ তার হাত থেকে চলে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্যে তখন কিন্তু ইরান একটা পাওয়ারফুল শক্তি হিসাবে আবির্ভূত হবে, যেটি অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশ, সেই দেশগুলোও কিন্তু কোনোভাবে চায় না যে এখানে ইরান পরিপূর্ণভাবে শক্তিশালী হয়ে উঠুক। ফলে এই দেশগুলোরও একটা চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে আছে যেন ইরানের সাথে যুদ্ধটা চালিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটা পথের একটাও কিন্তু বেছে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় এখন আবার সৌদি আরবের সাথে হুতিদের, অর্থাৎ ইয়েমেনের হুতিদের যেই সংঘাত, সেই সংঘাতটা বাড়ছে। তাদের মধ্যে যে যুদ্ধবিরতি ছিল সেটিও এখন বলা যায় যে এক ধরনের অকার্যকর হয়ে গেছে। ফলে ইয়েমেনের যে হুতিদের সাথে সৌদি আরবের যুদ্ধটাও যে কোনো সময় লেগে যেতে পারে বড় আকারে। তখন হুতি বিদ্রোহীরা যদি লোহিত সাগরের ওই অংশে যদি আবার জাহাজ চলাচল বন্ধ করে দেয়, অর্থাৎ বাবেল মানদেব দিয়ে যদি জাহাজ চলাচল বন্ধ করে দেয়, তাহলে কিন্তু একদিকে হরমুজ বন্ধ, আরেকদিকে বাবেল মানদেব বন্ধ এবং সেখানে পাশ দিয়ে যে সৌদি আরবের তেল পাইপলাইন, যেটি দিয়ে তেল রপ্তানি করছে সৌদি আরব, সেখানেও যদি বড় কোনো আঘাত হুতিরা হানে, তাহলে কিন্তু একদিকে এটি মানে সামরিক দিক দিয়ে যেমন একটা বড় ধ্বংসযজ্ঞ এখানে চলছে, আরেক দিক দিয়ে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়বে। ফলে এই যে বিশ্ব বাণিজ্য এবং তেলের দাম যেভাবে বাড়তে শুরু করেছে, সেটি যদি আবার বাড়তে থাকে, সব মিলিয়ে গোটা বিশ্বের অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এই পুরো দায়টা কিন্তু তখন এককভাবে ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্পের উপরে গিয়ে কিন্তু এটা বর্তাবে। ফলে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে এটি দেখার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।